Hello viewers, welcome back to my channel NB English Tutorial. I hope you guys are okay. I'm also good. Today we are going to learn about a very interesting topic from vocabulary, that is phrasal verb. Okay, phrasal verb হচ্ছে vocabulary একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এবার তোমাদের অনেকেরই মনে হতে পারে যে why should we learn phrasal verb? আমাদের phrasal verb শেখার দরকারটা কি বা প্রয়োজনীয়তাটা কি? ওকে, এক্ষেত্রে বলে রাখি যে phrasal verb is the integral part of any language, be it a spoken language or written language. ঠিক আছে, স্পেসিফিক্যালি স্পোকেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বলবো, যেহেতু স্পোকেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, এক্ষেত্রে তোমার ফ্রেজাল ভার্বটা বেশি ইউজ হয়, কিন্তু ফর্মাল ল্যাঙ্গুয়েজে অর্থাৎ রিটেন ল্যাঙ্গুয়েজে কিন্তু এর ইউজটা একটু তুলনামূলক কম হয়। ওকে, সো তোমরা যদি বেসিক ইংলিশ স্পিকার থেকে একটা স্মার্ট ইংলিশ স্পিকার হতে চাও, ডেফিনেটলি তোমাদেরকে ফ্রেজাল ভার্বটা খুব ভালোভাবেই আত্মস্থ করতে হবে। কেমন? এবার দেখবে তোমরা অনেকেই লক্ষ্য করে থাকবে, হয়তো তোমরা অনেক সেমিনার অ্যাটেন্ড করো অথবা তোমরা কোনো ইংলিশ কনভারসেশন শুনছো বা কোনো ইংলিশ স্পিচ শুনছো, কিন্তু অনেক সেন্টেন্স তোমরা মানেটাই উদ্ধার করতে পারছো না, মানেটাই বুঝতে পারছো না। ঠিক আছে, সো এই যে ব্যাপারটা, আর এর থেকে ওভারকাম করতে হলে কিন্তু তোমাদেরকে ভোকাবুলারিতে স্ট্রং হতে হবে। ওকে, মানে ইডিয়ামস বলো বা ফ্রেজেস বলো, এই সমস্ত ব্যাপারগুলোকে তোমাদের আরও বেশি করে স্ট্রং বানাতে হবে। ওকে, আর এই যে ফ্রেজাল ভার্ব, এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে থাকে, ইভেন তোমার এই যে পিটি সিলেবাসে সেটাতেও রয়েছে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলো, বা সেখানে ফ্রেজাল ভার্বও আসে। ফর এক্সাম্পল আমি যদি বলি যে কোশ্চেনটা তোমাদের এভাবে আসবে যে একটা হয়তো সেন্টেন্স দিয়ে দিল, সেখানে সেন্টেন্সে তোমার মানে ফ্রেজাল ভার্বটা ডিরেক্টও যদি না জিজ্ঞেস করে যে ফ্রেজাল ভার্বটা সঠিক ফ্রেজাল ভার্বটা লেখো, সেক্ষেত্রে তোমার একটা সেন্টেন্স দিল, সেখানে সাপোজ তোমাদেরকে একটা যদি এক্সাম্পল বলি যে প্লিজ লুক ড্যাশ টু মাই হাউস হোয়েন আই এম আউট। ঠিক আছে, এই যে লুক একটা মেন ভার্ব, তার সঙ্গে তার পাশে বলছে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে, এবার তোমাকে বুঝতে হবে যে এখানে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বসবে লুকের পাশে। ঠিক আছে, ইনটু না লুক আপ না লুক আউট। সো তোমাদেরকে কিন্তু ফ্রেজাল ভার্বটা পড়তে হবে, এর মানেটা জানতে হবে, আদারওয়াইজ তুমি কিন্তু সেন্টেন্সের মানেটাই বুঝতে পারবে না। ওকে, আমি যে এক্সাম্পলটা দিলাম যে প্লিজ লুক আফটার মাই হাউস, আফটারটা এখানে বসবে। ঠিক আছে, লুকের পরে কিন্তু সেখানে একটা গ্যাপ ছিল, সো আফটার কেন বোঝালাম? লুক আফটার মানে হচ্ছে টেক কেয়ার বা দেখভাল করা। ঠিক আছে, যে আমি যখন আমার বাড়ির বাইরে চলে যাবো, তুমি আমার বাড়িটাকে দেখো। ঠিক আছে, এবার তুমি যদি ফ্রেজাল ভার্বটাই না জানো বা তুমি যদি মানেটাই না জানো, তুমি কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বসাতে পারবে না। ওকে, সো ফ্রেজাল ভার্ব এই কারণে ভীষণ একটা গুরুত্বপূর্ণ মানে বিষয়, আর এটা প্রত্যেকটা কম্পিটিটিভ লেভেলে থাকে। সো মানে এটা অবশ্যই খুব ভালোভাবে পড়ার দরকার। আর আমি রেগুলার তোমাদের মানে এই চ্যানেলে রেগুলার পিটি সমস্ত টপিকগুলো ধরে ওয়ান বাই ওয়ান আমি ক্লাস দেওয়ার চেষ্টা করছি, রেগুলার তোমরা ক্লাস পেয়ে যাবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশান আইকনটিও অন করে রেখো, যেন কোনো নোটিফিকেশান মিস না হয়ে যায়। ওকে, আর এই যে ক্লাস মেটেরিয়ালসগুলো যেগুলো পিডিএফ আকারে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়েও পেয়ে যাবে, অথবা তোমরা এনবি ইংলিশ টিউটোরিয়াল নামক ফেসবুক পেজ থেকেও তোমরা এটা ডাউনলোড করে নিতে পারো পেজ আকারে। ওকে, সো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করব। আজকে বেসিক্যালি যেটা পড়াবো সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। ঠিক আছে, আজকে ফার্স্ট ক্লাস ফ্রেজাল ভার্বের ওপরে। তো এই ফ্রেজাল ভার্বটা আসলে কি? ঠিক আছে, আমরা ছোটোতে হয়তো মানে ছোটোতে তোমরা অনেকেই পড়েছো, কিন্তু হয়তো মনে নেই, বা আরেকবার একটু বুঝিয়ে দিই যে ফ্রেজাল ভার্বটা আসলে কি। ঠিক আছে, দেখো ডেফিনেশনটা দেখো, ফ্রেজাল ভার্ব অর গ্রুপ ভার্ব, এই ফ্রেজাল ভার্বটাকে আবার গ্রুপ ভার্বও বলা হয়। ঠিক আছে, আ ফ্রেজাল ভার্ব ইজ আ ভার্ব grouped with a preposition or an adverb to give an idiomatic sense. এবার তোমাদেরকে ডেফিনেশনটা বুঝিয়ে বলার চেষ্টা করি। এইখানে কি বলছে, একটা ফ্রেজাল ভার্ব হচ্ছে একটা গ্রুপ ভার্ব। ঠিক আছে, ফ্রেজাল ভার্ব, প্রত্যেকটি ফ্রেজাল ভার্ব কিন্তু একটা করে ভার্ব। ঠিক আছে, এইগুলো ভার্ব, অর্থাৎ একটা মেন ভার্ব থাকবে। ঠিক আছে, একটা মেন ভার্ব থাকে, যেমন লুক বলো, গেট বলো বা টার্ন বলো, মানে প্রত্যেকটা একটা করে মেন ভার্ব থাকবে, তার সঙ্গে কি যুক্ত হবে? ইদার প্রিপোজিশন অর অ্যাডভার্ব। হয় প্রিপোজিশন যুক্ত হবে, যেমন ইনটু, আপ, আউট, মানে যে প্রিপোজিশনগুলো রয়েছে সেই প্রিপোজিশনগুলো যুক্ত হবে, অথবা অ্যাডভার্ব যুক্ত হবে। ওকে, বোঝাতে পারলাম? ফ্রেজাল ভার্ব ইজ আ ভার্ব, ঠিক আছে, যেখানে আ ভার্ব উইল অ্যাডেড উইথ আ প্রিপোজিশন অর অ্যাডভার্ব। একটা ভার্ব যুক্ত হবে কার সঙ্গে? প্রিপোজিশন অথবা অ্যাডভার্বের সঙ্গে। দেখো নিচে আমি লিখেই দিয়েছি ফ্রেজাল ভার্ব
সেটা ভার্ব প্লাস ইদার প্রিপোজিশন অর অ্যাডভার্ব। তাহলে বোঝাতে পারলাম যে ফ্রেজাল ভার্ব একটা ভার্ব যেখানে একটা মেন ভার্ব থাকবে, মেন ভার্বের সঙ্গে তোমাদের হয় একটা প্রিপোজিশন থাকবে নয় অ্যাডভার্ব থাকবে, এবং এই যে মিনিংটা একটা ভার্বের আলাদা মিনিং হয়, ঠিক আছে। যেমন আমি একটু আগে যে এক্সাম্পলটা তোমাদেরকে দিলাম, লুক, লুক মানে কি তাকানো, আফটার, আফটার মানে পরে। এই যে একটা মানে দুটো যখন পাশাপাশি বললো মেন ভার্ব এবং তার যে প্রিপোজিশনটা বসলো, কিন্তু তার মিনিংটা টেক কেয়ার হয়ে গেল, অর্থাৎ পুরো সম্পূর্ণই চেঞ্জ হয়ে গেল, বুঝতে পারলে। সো এখানেই বলছে দেখো যে একটা কি ইডিওমেটিক সেন্স দেবে। আমি ইডিয়ামস পড়ানোর সময় বলেছিলাম, তোমরা যারা ইডিয়ামস ক্লাসগুলো ফলো করেছো আই হোপ তোমরা বুঝতে পারবে যে প্রত্যেকটা এই যে মানে ইডিয়ামস কি, আমি কি বলেছিলাম যে এখানে একটা লিটারাল মিনিং পাবে না, অর্থাৎ আক্ষরিক মানে পাবে না, একটা ইমপ্লাইড সেন্স থাকবে, একটা ইমপ্লাইড মিনিং থাকবে, অন্তর্নিহিত অর্থ থাকবে, যেটা তোমাকে বুঝতে হবে এবং সেটার অ্যান্সার করতে হবে। ওকে, ফ্রেজাল ভার্বও সেটাই, তুমি কোনো আক্ষরিক অর্থ পাবে না, এটার একটা মানে পুরো একটা ইমপ্লাইড মিনিং থাকবে, ঠিক আছে। আর প্রত্যেকটি ফ্রেজ কিন্তু ইডিয়াম, ঠিক আছে, কিন্তু প্রত্যেকটি ইডিয়াম ফ্রেজ নয়, ঠিক আছে। সো নেক্সট আমরা ক্লাসটা শুরু করি। ওকে, look at the first phrasal verb. Okay, act upon or on. Here act upon মানেও যেটা, act on মানেও সেটা, ঠিক আছে। মানেটা কি দেখে নাও, to take action as a result of advice, information, etc. ওকে, সো অ্যাক্ট আপন এর অর্থ হচ্ছে যে কারোর পরামর্শ নিয়ে বা কারোর উপদেশ নিয়ে অথবা কারোর দেওয়া তথ্য নিয়ে কাজ শুরু করা। ওকে, টু টেক অ্যাকশন, এটা মনে রাখবে যে কোনো কাজ শুরু করা, ঠিক আছে। অ্যাক্ট অন এটার অর্থ হচ্ছে টু টেক অ্যান অ্যাকশন ফ্রম মানে কারোর থেকে সেটা নিয়ে, সেটা কি অ্যাডভাইস বা ইনফরমেশন নিয়ে কোনো কিছুর ওপরে কাজ শুরু করা, ঠিক আছে। যেমন ফর এক্সাম্পল দেখো, আই উইল অ্যাক্ট অন ইউর অ্যাডভাইস, আমি তোমার পরামর্শ অনুযায়ী কাজ করব। ওকে, সো অ্যাক্ট অন মানে কি হলো, টু টেক অ্যাকশন। ওকে, নেক্সট ব্রেক ডাউন, এটা ভীষণ একটা মানে ইউজফুল ফ্রেজাল ভার্ব, এটা আমরা অনেক সময় ইউজ করি। ওকে, পরীক্ষাতেও অনেক আসে। ব্রেক ডাউন অর্থাৎ যার অর্থ হচ্ছে ভেঙে পড়া, ঠিক আছে, বা তোমার ক্ষয়প্রাপ্ত হওয়া বা ব্যর্থ হওয়া, মানে যেটাই বলো ডিক্লাইন এক কথায়, ঠিক আছে, ভেঙে পড়া। সো দেখো এখানে কি বলছে, মানে মিনিংটা অ্যাকচুয়ালি টু লুজ কন্ট্রোল ইমোশনালি, হয়তো ইমোশনালি কারোর ব্রেকডাউন হয় বা ডিক্লাইন হয়, অধপতন হয়, অথবা ফেল্ড কোনো কিছু ব্যর্থ হয়। ওকে, সো এক্সাম্পলগুলো আমি দেখে নেব। এখানে আমি দুটো এক্সাম্পল ইউজ করেছি। ফার্স্ট দেখো, হি ব্রোক ডাউন সিন্স হি হার্ড দ্য ব্যাড নিউজ। ওকে, সে ভেঙে পড়েছে যখন থেকে সে বাজে খবরটা শুনেছে, যখন থেকে সে খারাপ খবরটা শুনেছে। ওকে, সো ইমোশনালি ব্রেকডাউন ঘটেছে এখানে, যে মানে সে হয়তো কোনো একটা খারাপ কিছু মানে কথা শুনেছে বা নিউজ শুনেছে, খবর শুনেছে, এবং সে কি হয়েছে, মর্মাহত হয়েছে, ভেঙে পড়েছে, ঠিক আছে। সো এখানে ব্রোক ডাউনের পাস্ট টেন্সটা ইউজ করা হয়েছে, ঠিক আছে, ব্রোক ডাউন। নেক্সট দেখো, হার হেলথ ব্রেকস ডাউন ফর ওভারওয়ার্ক, তার শরীর ভেঙে গেছে বেশি কাজ করার জন্য। ভেঙে গেছে বলতে কি, মানে তার শরীরটা মানে কি বলবো, তার শরীরটা হচ্ছে ভেঙে পড়ছে, আস্তে আস্তে ভেঙে পড়ছে, মানে এই যে সে দুর্বল হয়ে যাচ্ছে বা তার শরীরটা আগে থেকে খারাপ হয়ে গেছে সে ওভারওয়ার্ক করার জন্য, বুঝতে পারলে। সো একটা কথা মনে রাখবে, ব্রেকডাউন মানে হচ্ছে টু লুজ কন্ট্রোল, সেটা ইমোশনালি হতে পারে, ফিজিক্যালি হতে পারে, বা কোনো সাপোজ এখানে যদি এক্সাম্পল আরও দেওয়া যায়, দ্য কার ইজ ব্রোক ডাউন ইন দ্য মিডল অফ দ্য ওয়ে, ঠিক আছে, রাস্তায় কোনো গাড়িটা ভেঙে গেল। সো কোনো কিছু ভেঙে যাওয়া বা ক্ষয়প্রাপ্ত হয় সেটাকে আমরা ব্রেকডাউন বলি। ওকে, নেক্সট কল অফ। সো কল অফ মানে এটা হচ্ছে ক্যান্সেল, এটা তোমরা হয়তো অনেক সময় নিউজ শোনার ক্ষেত্রে শুনবে, বা তোমরা যদি নিউজ পেপার পড়ো, এটা ভীষণ ইউজফুল একটা ফ্রেজ। তো কল অফ এর মানে হচ্ছে ক্যান্সেল। ওকে, টু ডিসাইড সামথিং উইল নট হ্যাপেন। ফর এক্সাম্পল তোমরা এক্সাম্পলটা দিলেই বুঝতে পারবে, দ্য ম্যাচ হ্যাজ বিন কল্ড অফ ডিউ টু ব্যাড ওয়েদার, বাজে আবহাওয়ার জন্য ম্যাচটা কিন্তু অফ হয়ে গেল।
ক্রিকেট খেলার সময় দেখবে বা ফুটবল খেলার সময় কি হয়, যদি ওয়েদারটা খারাপ হয় তাহলে কি হয়, এই লাইনটা ইউজ করে কিন্তু, দ্য ম্যাচ হ্যাজ বিন কলড অফ ডিউ টু দ্য ব্যাড ওয়েদার। ঠিক আছে, বাজে আবহাওয়ার জন্য কিন্তু ম্যাচটা ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, পোস্টপোন নয়, কিন্তু পোস্টপোন হচ্ছে রদ হওয়া, সেটা কিন্তু পরবর্তী সময় আবার কন্টিনিউ হবে, কিন্তু কল অফ মানে হচ্ছে টোটালি ক্যান্সেল হয়ে যাওয়া, সেটা পুনরায় আর কিন্তু অনুষ্ঠিত হবে না। বোঝাতে পারলাম? তাহলে কল অফ মানে ক্যান্সেল। ওকে, নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যারি আউট। ওকে, ক্যারি আউট মানে হচ্ছে কোনো কিছু মেনে চলা বা ওবে। ঠিক আছে, মান্য করা। ইউ মাস্ট ক্যারি আউট দ্য অর্ডার অফ ইউর বস। এক্সাম্পলটা দেখো, যে তোমার অবশ্যই তোমার বসের অর্ডারগুলো মেনে চলা উচিত। ঠিক আছে, বা ইউ মাস্ট ক্যারি আউট দ্য অর্ডার অফ ইউর পেরেন্টস। তোমার পিতামাতার কথা মেনে চলা উচিত, তাদেরকে ওবে করা উচিত। ওকে, সো ক্যারি আউট মানে মনে রাখবে ওবে, অর্থাৎ মান্য করা। ঠিক আছে, আর আমি যেই এই যে ফ্রেজাল ভার্বগুলো বলছি, তোমরা মানেগুলো কিন্তু খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। আর তোমরা যখন এটার হার্ড কপিটা নেবে, ডেফিনেটলি সফট কপি থাকলে তো ফোনে তো আর লেখা যায় না, তো ডেফিনেটলি তোমরা একটা খাতা করবে, ইন্ডিভিজুয়ালি খাতা করবে পিটির জন্যই। ঠিক আছে, ভোকাবুলারি পার্টির জন্য। এবং রেগুলার তোমরা ক্লাস ফলো করো, আর রেগুলার তোমরা যদি এগুলো বুঝে যাও, ঠিক আছে, তাহলে কিন্তু পরীক্ষার সময় কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না, অটোমেটিক্যালি কিন্তু তোমাদের এগুলো মনে চলে আসবে। ওকে, সো তোমরা এইটা একটু কনসাস হও যে তোমরা ডেলি পুরো ক্লাসটা শুনবে, ভালোভাবে বোঝার চেষ্টা করবে এবং রাইট ডাউন অর্থাৎ লিখে নেবে খাতায়। ঠিক আছে, তোমার কপিতে যদি লিখে নাও, সেটা কিন্তু তোমার অলরেডি ব্রেনে থেকে যাচ্ছে। ওকে, নেক্সট হচ্ছে কাম অ্যাক্রস। ওকে, কাম অ্যাক্রস, এটাও ভীষণ ইউজফুল একটা ফ্রেজাল ভার্ব। সো কাম অ্যাক্রসের মানে হচ্ছে সাক্ষাৎ হওয়া কারোর সঙ্গে, মিট বা ফাইন্ড সাডেনলি। হঠাৎ করে তোমার কারোর সঙ্গে দেখা হয়ে গেল, হয়তো তুমি রাস্তায় হাঁটছো, কারোর সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল। ওকে, বা অনেক দিন পরে কোনো একটা ফ্রেন্ডের সঙ্গে তোমার হঠাৎ সাক্ষাৎ হলো। সো কাম অ্যাক্রস মানে হচ্ছে কি মিট অর ফাইন্ড সাডেনলি। এখানে এক্সাম্পলটা দেখো, আই কেম অ্যাক্রস হিম অন দ্য ওয়ে। আমি তার সঙ্গে দেখা হলো বা আমি তার সঙ্গে দেখা করলাম যখন আমরা রাস্তায় ছিলাম। ঠিক আছে, আমি তাকে দেখলাম যখন রাস্তায় ছিলাম। ঠিক আছে, বোঝাতে পারলাম? নেক্সট, কিপ অ্যাওয়ে। ওকে, কিপ অ্যাওয়ে, এটা তোমরা অলমোস্ট সবাই ইউজ করো, এটা আমার বলার তেমন রাখে না। কিপ অ্যাওয়ে আমরা অনেক সময় এটা কথার মধ্যে ইউজ করি, যে দেখো মানেটা আগে বলি। কিপ অ্যাওয়ে মানে হচ্ছে দূরে সরিয়ে রাখা। ঠিক আছে, রিমেন অ্যাট এ ডিস্ট্যান্স। ওকে, একটা কোনো কিছু থেকে দূরে থাকা। তো এখানে দেখো এক্সাম্পলটা দেখো, আরও ইজি হয়ে যাবে বুঝতে। কিপ ইউর সেলফ অ্যাওয়ে ফ্রম ইভিল কোম্পানি। তোমার খারাপ সঙ্গীদের থেকে তুমি দূরে থাকো। ওকে, খারাপ সঙ্গীদের থেকে দূরে থাকো। এখানে কিপ অ্যাওয়ে মানে রিমেন অ্যাট আ ডিস্ট্যান্স, মানে দূরবর্তী স্থানে থাকা। ঠিক আছে, সেটা ইভিল কোম্পানি হতে পারে বা ব্যাড হ্যাবিটস থেকে হতে পারে। ঠিক আছে, নিজেকে সরিয়ে রাখা, নিজেকে সরিয়ে রাখা অ্যাকচুয়ালি। ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার বিষয় থেকে, সেটা হচ্ছে কিপ অ্যাওয়ে, দূরে সরে যায়। নেক্সট, কিপ অন। সো কিপ অন মানে কন্টিনিউ, অর্থাৎ কন্টিনিউ করে যাওয়া কোনো কিছু। কি বলবো, এক্সাম্পলটা দেখো ভালোভাবে বুঝতে পারবে। হি কেপ্ট অন শাউটিং, সে চিৎকার করেই যাচ্ছে। ঠিক আছে, বা হি কেপ্ট অন ক্রাইং, হয়তো সে এটাও হবে যে সে কান্না করেই যাচ্ছে। ঠিক আছে, একটা কন্টিনিউয়াস প্রসেস, সেটাকে বলছে কিপ অন। বা কেপ্ট অন ইউর স্টাডি, তুমি পড়াশোনা করে যাও, পড়াশোনা চালিয়ে যাও। কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া। ঠিক আছে, কন্টিনিউয়াস চালিয়ে যাওয়া, এটা হচ্ছে কিপ অন। ওকে, নেক্সট, লুক আফটার। ওকে, আমি এই ভিডিওটা শুরু করার প্রথমে একটা এক্সাম্পল দিয়ে আমি লুক আফটারটা বোঝালাম। লুক আফটার মানে হচ্ছে কারোর খেয়াল রাখা। ঠিক আছে, সেটা কোনো ব্যক্তি হোক, বস্তু হোক, যে কোনো কিছুর খেয়াল রাখা। এক্সাম্পলটা দেখো, আগে লুক আফটারটা বলে নিই। লুক আফটার মানে হচ্ছে টু টেক কেয়ার অফ সামওয়ান অর সামথিং। ঠিক আছে, কারোর খেয়াল রাখা, টেক কেয়ার করা, যত্ন নেওয়া। সেটা কোনো মানুষ হতে পারে, ব্যক্তি হতে পারে, অথবা সেটা কোনো ওয়ার্ল্ডলি মেটেরিয়ালস হতে পারে। ওকে, এক্সাম্পল দেখো, শি আস্কড মি টু লুক আফটার হার ডটার হোয়াইল শি ওয়াজ অ্যাওয়ে। সে আমাকে তার মেয়েকে দেখাশোনা করার কথা বললো যখন সে বাইরে থাকবে। ওকে, সো লুক আফটার মানে টু টেক কেয়ার অফ, যত্ন নেওয়া বা দেখাশোনা করা বা দেখভাল করা। ওকে, নেক্সট, লুক ইনটু। ওকে, লুকড ইনটু এর অর্থ হচ্ছে ইনভেস্টিগেট,
সন্ধান করা বা রিসার্চ, কোনো কিছুর অনুসন্ধান করা। ওকে, সো আমরা একটু আগেই পড়লাম লুক আফটার। লুক আফটার এর অর্থ হচ্ছে টু টেক কেয়ার অফ সামথিং, ঠিক আছে। আর লুক ইনটু এর অর্থ হচ্ছে টু ইনভেস্টিগেট, ঠিক আছে, কোনো কিছু অনুসন্ধান করা অর্থাৎ কোনো কিছু রিসার্চ করা। সো এক্সাম্পলটা দেখো, ইউ শুড লুক ইনটু দ্য ম্যাটার ইমিডিয়েটলি। তোমার কিন্তু এই বিষয়টি নিয়ে খুব দ্রুততার সঙ্গেই কিন্তু অনুসন্ধান করা উচিত, ঠিক আছে। দ্রুততার সঙ্গেই কিন্তু এই ব্যাপারটিকে নিয়ে ইনভেস্টিগেট করা উচিত। ওকে, অনুসন্ধান যেটা অ্যাকচুয়ালি বাংলায়। সো নেক্সট দেখো লে বাই। ওকে, লে বাই মানে এর অর্থ হচ্ছে সঞ্চয় করা। ওকে, সেভ। লে বাই মানে সেভ অর্থাৎ সঞ্চয় করা। এক্সাম্পল দেখো, ইউ মাস্ট লে বাই সামথিং ফর দ্য ফিউচার। তোমার অবশ্যই ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করে রাখা দরকার। ওকে, নেক্সট পুট আউট। পুট আউটটা আমরা অনেকেই ইউজ করি। পুট আউট মানে হচ্ছে এক্সটিংগুইশ। ওকে, এক্সটিংগুইশ মানে হচ্ছে নেভানো। সো এখানে দেখো এক্সাম্পলটা দেখো, পুট আউট দ্য ল্যাম্প বিফোর ইউ গো টু বেড। বিছানায় শুতে যাওয়ার আগে অবশ্যই লাইটটা নিভিয়ে দিও, ঠিক আছে, ল্যাম্পটা বাতিটা মানে নিভিয়ে দিও। এটা হচ্ছে পুট আউট মানে এক্সটিংগুইশ। ওকে, নেক্সট সি অফ। সি অফ এটা আমরা প্রায় ইউজ করি কথার মধ্যে, যে আমি তাকে সি অফ করতে গেছিলাম। সি অফ মানে কি অ্যাকচুয়ালি টু বিড গুড বাই, কাউকে বিদায় জানানো হচ্ছে সি অফ করা। ওকে, অর্থাৎ সাপোজ তুমি তোমার ফ্রেন্ডকে স্টেশনে ছেড়ে আসলে, স্টেশনে সি অফ করে আসলে ওকে। ওকে, তাকে মানে স্টেশনে তাকে গুড বাই জানিয়ে আসলে, এটাই। এক্সাম্পল দেখো, উই ওয়েন্ট টু দ্য স্টেশন টু সি হিম অফ। আমরা স্টেশনে গেছিলাম তাকে বিদায় জানাতে। ওকে, নেক্সট টক ওভার। ওকে, টক ওভারটা এটা তো আমি মানে প্রত্যেকটা ক্লাসে অলমোস্ট ইউজ করি। তো আই ওয়ান্ট টু টক অ্যাবাউট বা টক ওভার সাচ ম্যাটার, ঠিক আছে। এই যে টক ওভার, এই টক ওভার অর্থ হচ্ছে ডিসকাস, আমি আলোচনা করব, ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার টপিকের ওপরে হয়তো ডিসকাস করা, এইটা না বলে আই উইল টক ওভার দিস ম্যাটার, ঠিক আছে, আমি এই বিষয়টার ওপরে কথা বলবো বা ডিসকাস করব। এক্সাম্পল দেখো, উই উইল টক ওভার দিস ম্যাটার ইন আওয়ার নেক্সট ক্লাস। আমরা পরবর্তী ক্লাসে কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করব। বুঝতে পেরেছ? সো টক ওভার মানে হচ্ছে ডিসকাস করা। ওকে, নেক্সট সেট আপ। সেট আপ মানে হচ্ছে অ্যারেঞ্জ সামথিং অর টু এস্টাবলিশ। দেখো এটা হচ্ছে মানে দুটো অর্থ বোঝায়, ঠিক আছে, যে সেট আপ করা, কোনো কিছু সেট আপ করা বলতে অ্যারেঞ্জ সামথিং, কোনো কিছু আয়োজন করা বোঝায় একটা। আর নেক্সট যেটা বোঝায় সেটা হচ্ছে টু এস্টাবলিশ। হয়তো একটা কোনো বিজনেসম্যান তার কোম্পানিটা, তার যে বিজনেসটা সেটা সেট আপ করছে, ঠিক আছে, সেটা এস্টাবলিশ করছে, সেটা প্রতিষ্ঠা করছে, ঠিক আছে। তো সেট আপের মানেই হচ্ছে সামথিং অ্যারেঞ্জ অর টু এস্টাবলিশ। ওকে, ফর এক্সাম্পল, উইল ইউ হেল্প মি টু সেট আপ দ্য টেবিল? তুমি কি সাহায্য করবে আমাকে এই টেবিলটি অ্যারেঞ্জ করতে, গুছিয়ে দিতে, ঠিক আছে। তো এটাই হচ্ছে সেট আপ। সেট আপ মানে হচ্ছে কোনো কিছু অ্যারেঞ্জ করা, ঠিক আছে, অথবা কোনো কিছু এস্টাবলিশ করা, প্রতিষ্ঠা করা। ওকে, নেক্সট অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল ওয়ান। ওকে, স্ট্যান্ড বাই। ওকে, স্ট্যান্ড বাই মিনস সাপোর্ট, অর্থাৎ কাউকে সাপোর্ট করা। এই যে ফর এক্সাম্পল দেখো, অলওয়েজ স্ট্যান্ড বাই ইয়োর ফ্রেন্ডস, মানে অলওয়েজ সবসময় কী করবে, স্ট্যান্ড বাই ইয়োর ফ্রেন্ডস মানে অলওয়েজ সাপোর্ট ইয়োর ফ্রেন্ড। তোমার বন্ধুদেরকে অবশ্যই সবসময় সাপোর্ট করবে, ঠিক আছে। সাপোর্ট করা মানে বুঝতেই পারছো, হেল্প করা বা কোনো কিছুতে তাকে সাপোর্ট করা, তার সাথ দেওয়া, ঠিক আছে, তার সাথ দেওয়া এক কথায়। তো তাকে অলওয়েজ সাপোর্ট করবে। তো স্ট্যান্ড বাই এর অর্থই হচ্ছে সাপোর্ট। ওকে, সো আজকে ক্লাস এতটাই। আমি যে ক্লাসগুলো নিচ্ছি তোমরা যদি ক্লাসটাই ফলো করো, ঠিক আছে, তোমরা যদি এই যে আমি যে ব্যাপারগুলো বলছি তোমরা যদি বোঝো, তাহলে তোমরা যখন কোয়েশ্চেন পেপারে এইগুলো পাবে, কোয়েশ্চেনগুলো পাবে, ডেফিনেটলি তোমরা অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি তোমাদেরকে রেগুলার ক্লাস দেওয়ার, ক্লাস আপলোড দেওয়া, যেন তোমাদের সুবিধা হয় কোথাও গিয়ে। কারণ অনেক স্টুডেন্ট বুঝতেই পারে না যে কোথা থেকে আমরা স্টার্ট করব, ঠিক আছে, বা এই যে পিটি নিয়ে স্ট্রেসে রয়েছে, কারণ এতটা প্র্যাকটিসের ব্যাপার। আর আমি এই যে তোমাদের জন্য মেটেরিয়ালসগুলো তৈরি করছি, এইগুলো কিন্তু আমি খেটে মেটেরিয়ালস তৈরি করছি এই কারণে যেন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার থেকে বিভিন্ন এক্সামে যেগুলো এসেছে সেইগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি, এই কারণেই যেন তোমাদের হেল্প হয়। ওকে, যেহেতু কোয়েশ্চেন 80% রিপিট হয়, তোমরা যদি মেন ইম্পর্টেন্ট
ফ্রেজাল ভার্ব বলো, ইডিয়ামস বলো, অনার্স সাবস্টিটিউশন, যদিও আমি এই ক্লাসটা পরে নেব। তো এই সমস্ত বিষয়গুলো তোমরা যদি একটু ডেডিকেশন নিয়ে পড়া শুরু করো, একটু ভালোভাবে রেগুলার প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে পারো, এমন না যে তোমাকে মানে একদিনে 50টা পড়ে নিলে, আর এটা করাও উচিত না। আমি তোমাদেরকে পার্সোনালি দেখবে ক্লাসে খুব অল্প অল্প করে দিই, 15টা করে দিই বা 10টা 15টা করে, এই কারণে দিই যেন এক সময় একটা মুহূর্তে কিন্তু আমাদের মাইন্ড খুব অল্প সময়ে মানে অল্প সময়ে ক্যারি করতে পারে কোনো তথ্য, ঠিক আছে। এক্সেস আমি তথ্য নিয়ে নিলাম, সেটা আমি ডেপথে গিয়ে বুঝলাম না, হয়তো মনে থাকলো না, সেটা কিন্তু কোনো কাজের নাই। রেগুলার অভ্যাসে নিয়ে আসো, রেগুলার প্র্যাকটিস করো, অল্পই হোক সেটা ডাজ নট ম্যাটার, ঠিক আছে। কিন্তু তোমরা যদি এটা কন্টিনিউয়াস প্রসেসে নিয়ে আসো, এটা অনেকটা বেনিফিট পাবে। আর আমার এই ক্লাসের মাধ্যমে তোমরা ইউটিউব চ্যানেলে তো ফলো করবেই ডেফিনেটলি, আর ফেসবুক পেজে কিন্তু আমি হয়তো অনেক বিষয় যেগুলো তোমার ক্লাসে হয়তো আলোচনা করলাম না, সেগুলো কিন্তু ফেসবুক পেজেও আমি পেজ আকারে হয়তো দিয়ে দিলাম, ঠিক আছে। সো ফেসবুক পেজটাকে অবশ্যই তোমরা লাইক করে রেখো, সেখানে ফলো করো, কারণ সেখানে অনেক এসেন্সিয়াল মেটেরিয়ালস কিন্তু আমি দিতে শুরু করব, ওকে। আর টেলিগ্রাম চ্যানেলে তো ডেফিনেটলি তোমরা এই পিডিএফ ক্লাস মেটেরিয়ালগুলো পেয়ে যাবে, তো তোমরা সেখানেও জয়েন হয়ে যেও, ওকে। আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, আর দেখা হচ্ছে পরের ক্লাসে। ভালো থাকবে, সুস্থ থাকবে, থ্যাংক ইউ।